সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বে থাকা অবস্থায় নিপীড়ন নির্যাতনের শুরু। সেই থেকে ২৪-এর বিপ্লব, দিনরাত একটাই আতঙ্ক ছিল, সেটি হলো খনি হাসিনা আর তার পোষা বাহিনী। ছাত্রলীগে পুলিশের হাতে গুরুতর আহত হয়েছেন অন্তত 4 বার। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। তার মুখ থেকেই শুনব দীর্ঘ নিপীড়নের স্মৃতি। মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সজীব হোসেন, যিনি ২৪-এর ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। আমরা তার মুখ থেকেও শুনব কি হয়েছিল সেদিন। সজীব, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ছাত্রদল নেতা মেহেদী হাসান ও সজীব হোসেনের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মেহেদী হাসানের জন্ম জেলা ফেনী, তবে বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। রাজধানীর জান-ই-আলম সরকারি উচ্চ বিদ্যালয় ও শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে সাফল্যের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাশের পর 2017-18 সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ছোটবেলা থেকেই পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে পরিচয় ঘটে মেহেদীর। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার রাজনীতি ঘনিষ্ঠতা বেড়ে যায়। জড়িয়ে পড়েন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে। দলে নানা পদ পদবি নিয়ে দায়িত্ব পালনের পর এখন তার পরিচয় তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। মেহেদী হাসান সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হাতে অন্তত 4 বার ভয়ঙ্কর হামলার শিকার হন। একটি মামলায় কারাগারে ছিলেন 52 দিন। 24-এর হাসিনা বিরোধী আন্দোলনে তিনি রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সজীব হোসেনের বাড়ি ঢাকার ডেমরা এলাকার কোনাপাড়ায়। বাবা মোহাম্মদ মহসিন মিয়া ও মা আনোয়ারা বেগম। 4 সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ক্ষুদ্র ব্যবসায়ী বাবার সন্তান সজীব লেখাপড়া করতেন স্থানীয় একটি স্কুলে। চলতি বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। হাসিনা পতনের আন্দোলনে নেমে 5 আগস্ট যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন কিশোর সজীব। এরপর অনিশ্চয়তায় পড়ে তার লেখাপড়া। শরীরের জখম মারাত্মক হওয়ায় যেখানে বেঁচে থাকাই দায়, সেখানে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ কই। এখনও সজীবের দিন কাটছে হাসপাতালের বিছানায়। সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন বাবা মহসিন মিয়া। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব স্মৃতি। শুরুতেই যাচ্ছি মেহেদী হাসান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ে আপনি একজন ছাত্র নেতা হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছেন এবং বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে নানান লড়াই সংগ্রামে আপনার প্রত্যক্ষভাবে মাঠে ছিলেন। এই আন্দোলন করতে গিয়ে আপনার নানানভাবে নানান সময় নিপীড়ন নির্যাতনের মুখে পড়তে হয়েছে। এর মধ্যে আসলে কোন ঘটনাগুলো কোনোদিন ভুলতে পারবেন না, যে ক্ষত এখনো শরীর বা মনে বয়ে বেড়াচ্ছেন? আমার এই দীর্ঘ 8 বছরের রাজনৈতিক জীবনে আমার 4 বার হামলার শিকার হয়েছি আমি। একটি মামলা হয়েছে, দীর্ঘ 52 দিনের কারাবরণ করেছি। ক্যাম্পাসে হামলা হয়েছে 3 বার, আর ক্যাম্পাসের বাইরে হামলা হয়েছে 4 বার। শিক্ষার্থীদের জন্য রাজনীতি করার জন্য ক্যাম্পাসে এসেছি, একটা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হয়েছি যেগুলো দীর্ঘ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছিল। তো এইখানে যুক্ত হওয়ার সাথে সাথেই আমার উপরে আসলে ক্যাম্পাসের মধ্যে যে স্বাভাবিক জীবন সেটা নষ্ট হয়ে যায়। এটা 2018 সালে যখন আমি ক্যাম্পাসে আসার সাথে সাথে রাজনীতি যুক্ত হওয়ার কারণে ক্যাম্পাসের অনেক যারা ছাত্র সংগঠন আছে, ফ্যাসিবাদের ছাত্র সংগঠন, তাদের রক্তচক্ষুর মধ্যে পড়ে যাই। তো প্রথম হামলার শিকার হই আমি 2018 সালের 21 নভেম্বর। ওই আমার স্পষ্ট মনে আছে, ওই দিন আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে দিয়ে, মধুর ক্যান্টিনের পাশ দিয়ে আমি সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে আমার পরীক্ষার হল, ওইখানে যাচ্ছিলাম। তখন মধুর ক্যান্টিনের পাশে থাকা ছাত্রলীগের কিছু নেতাকর্মী তেড়ে আসে, আমাকে ধরে, আমাকে নির্মমভাবে প্রহার করে। তারা দেশি অস্ত্রশস্ত্র, সেগুলো স্টাম্প ছিল, সেগুলো লাঠি ছিল, তারপর স্টিক ছিল যেটা ওই খুব সম্ভবত চাপ দিলে বড় হয়ে যায়, যেটা দিয়ে মারলে নির্মমভাবে প্রহার করা হয়।
পরবর্তীতে অসুস্থ অবস্থায় আমি হসপিটালে ছিলাম দীর্ঘদিন। পরীক্ষা দিতে পারেননি? ওই দিন আমি পরীক্ষা দিতে পারিনি, আমার ওই দিন সেমিস্টার ফাইনাল পরীক্ষা না থাকলেও মিড টার্ম পরীক্ষা ছিল, পরীক্ষাটা আসলে দিতে পারিনি। পরবর্তীতে পরীক্ষা দিয়েছি বিশ্ববিদ্যালয়ের আমার যে শিক্ষক তাদের সহায়তায়। কিন্তু এই যে ডাকটা, এটা আসলে ওই দিন হামলায় আপনার অনেক বেশি আহত হয়েছিল? মোটামুটি আহত হয়েছিলাম। আমার পিঠের মধ্যে একটা ইনজুরি আছে, যেটার ব্যথা এখনো বয়ে বেড়ে, হয়তো শীতের সময় মনে পড়ে, গরমের সময় আপাতত মোটামুটি ঠিক থাকে, শীতের সময় বোঝা যায় যে আসলে একসময় হামলা শিকার হয়েছিলাম। এবং এই ঘটনাটার পরবর্তী সময়েই একই বছরের ডিসেম্বরের 31 তারিখ, খুব সম্ভবত যেদিন নির্বাচনের দিন, ফার্স্ট ইয়ারে, আমি তখন ফার্স্ট ইয়ারে, তো ডিসেম্বরের অনেক স্বপ্ন, একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, সেই নির্বাচনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার, তো ভোটটা দেওয়ার জন্য জীবনে কোনোদিন ভোট দিতে পারিনি বা দেইনি, ওইবারই আমার প্রথম ভোটাধিকার আমি প্রয়োগ করার সুযোগ পেয়েছিলাম। ভেবেছি ক্যাম্পাসে গিয়ে ভোট দিব, একটা আনন্দঘন পরিবেশ হবে। গেলাম, গিয়ে দেখি যে আসলে ভোট কেন্দ্র ফাঁকা। ভোট কেন্দ্র আসলে ফাঁকা বলা যাবে না, ভোট কেন্দ্রের মধ্যে ওই পলাতক ফ্যাসিবাদের যারা আছে, জঙ্গি গোষ্ঠী, তারা উপস্থিত ছিল। তারা আমাকে দেখেই আমার উপরে হামলে পড়ে, আমার সাথে আমার এক বড় ভাই ছিল, তাদের উপরেও হামলে পড়ে। মানে ভোট দিতে পেরেছিল না, ওই দিন ভোট দিতে পারিনি। ওই দিন আমার বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক ছিল তাদের সামনে আমাকে নির্মমভাবে প্রহার করা হয়। এই যারা মেরেছে তাদেরকে চিনতেন? হ্যাঁ, আমি চিনি, তারা আমারই হলের লোক, আমার হলের অপোজিটেই। আমার উপর হামলা করেছে শহীদ সার্জন জলিল হল ছাত্রলীগের সভাপতি এবং সেন্ট্রাল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রানা ছিল, তৎকালীন তিনি হলের ভাইস প্রেসিডেন্ট ছিল। ওই সময়ের ছাত্রলীগের হল কমিটির যে সাধারণ সম্পাদক ছিল আসিফ তালুকদার, এছাড়াও বিভিন্ন হলের সভাপতি সাধারণ সম্পাদক মিলে প্রায় 8 জন মূল হোতা, মানে মূল যারা ছিল, আর এর সাথে 80-90 জনের একটা মব যারা আমাদের উপরে হামলে পড়েছিল, আমাদের নির্মমভাবে প্রহার করা হয়। আপনারা কয়জন ছিলেন? আমরা ছিলাম কেবল 2 জন। আচ্ছা, দুজন। আমার সাথে আমার হলেরই একজন বড় ভাই, তিনি ক্যাম্পাসের ভোটার, তিনি ভোট দিতে গিয়েছিলেন। আমাদেরকে প্রথমে বেদমভাবে প্রহার করা হয়, এক ধাপে হাত এবং স্টিক, হাত এবং লাঠিসোঁটা এবং জি লোহার স্টিক, রড এবং এগুলো দিয়ে হামলা করা হয়। নাক মুখ প্রায় ফেটে যায়। আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়, আমার এখানে ঠিক গলার এখানে একটি আঘাত করা হয় একটা ছুরি দিয়ে। আমি ভাগ্যবশত আমি এরকম করার সাথে সাথে আমার এইখানে ছোট করে একটি মানে কাটা দাগ হয়। যদি আপনি সরে না যেতেন তাহলে একেবারে সরাসরি আমার হয়তোবা গলায় লাগতো, বা এইখানে পুরোপুরি হয়তোবা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যেত। তো ওইখান থেকে বাঁচার পরেও আমরা আসলে বাঁচতে পারিনি। ওইখান থেকে এই সময়টাতে হলে থাকতেন? জি না, আমি হলে থাকার কোনোদিন সুযোগ পাইনি, এখন পর্যন্ত আমি হলে থাকার সুযোগ পাইনি। বাসায় থাকতেন? আমি তখন ফ্যামিলির সাথে থাকতাম, কিছু সময় বাসা ভাড়া নিয়ে থাকতাম, যেহেতু হলে থাকতে পারতাম না ছাত্রলীগের কারণে। জি, ফ্যামিলি ঢাকাতেই থাকে। তো এই যে মনে করেন বারবার হামলা বা নানান ধরনের নির্যাতনের মুখে পড়েছেন, ফ্যামিলি কখনো বাধা দেয়নি যে না রাজনীতি করা যাবে না? আসলে মা অনেকবার আটকানোর চেষ্টা করেছে। মায়ের মন তো, আমার ছেলেটা বেঁচে থাকুক, ঠিক আছে, হয়তো বা জীবনে ভালো থাকতে পারবে না বা তার আকাঙ্ক্ষা হয়তো বা পূরণ হবে না, কিন্তু আমার ছেলেটা বেঁচে থাকবে। যখন প্রথমবার হামলার শিকার হয়ে দীর্ঘদিন হসপিটালে থাকার পরে বাসায় যাই, তখন আসলে আমার আম্মা দু চোখ মানে পানিতে ভরে গেছে যে আমার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় পড়বে, দেশের রাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে পড়ার পরে আসলে ছাত্রলীগের মতো মানে হাতে মার খাবে, নির্মমভাবে প্রহারের শিকার হবে, ক্যাম্পাসে ঠিকমতো আড্ডা দিতে পারবে না, তার একটা স্বাভাবিক জীবন থাকবে না, এটা আসলে স্বাভাবিক থাকবে না, এটা মানতেই পারছিলেন না। তবে আমার বাবা বোঝালেন কিভাবে? আসলে আমার বাবা রাজনীতির সাথে কিছুটা যুক্ত, তখন বাবা এবং আমি বোঝালাম যে দেখেন, আসলে রাজনীতি করতে এসেছি, মানুষের তো একটা আকাঙ্ক্ষা থাকে, আমার আকাঙ্ক্ষা এটা যে শিক্ষার্থীদের জন্য কাজ করব। সেই ক্ষেত্রে ফ্যাসিবাদ আছে, ফ্যাসিবাদ একসময় থাকবে না, আজকে আছে কালকে থাকবে না, এইটার জন্যই তো লড়াই। একসময় ফ্যাসিবাদ চলে গেলে হয়তো বা আমারও স্বাভাবিক একটা জীবন আসবে, সেটার জন্য অনেকের জীবন আসবে। এখন ফ্যাসিবাদ চলে গেছে, হয়তো বা অনেকেই গুম হয়েছে, খুন হয়েছে, তারা তাদের পরিবারের কাছে ফিরে আসতে পেরেছে, এটাই স্বাভাবিক জীবন না? মেহেদী হাসান, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমাদের সাথে সজীব আছেন। সজীব হোসেন, আপনি তো যাত্রাবাড়িতে আন্দোলন সংগ্রামে ছিলেন, আন্দোলন করেছেন, আপনার বাসা যাত্রাবাড়িতেই। আপনি আসলে করেন কি? আমি বর্তমানে পড়ালেখা করতেছি, ইন্টার সেকেন্ড ইয়ার, এসএসসি বেস 25-এ। আমি 24 জুলাই থেকে আন্দোলন শুরু করছিলাম এক বড় ভাইয়ের সাথে যাত্রাবাড়িতেই। হ্যাঁ, আমার বাসা মূলত কোনাপাড়া। ওখান থেকে কোনাপাড়া যেখানে যাত্রাবাড়ি যায়, এদিক দিয়ে ছাত্রলীগ থাকতো ইউজ পরিমাণ। আপনি কলেজে পড়তেন তখন? হ্যাঁ, আমি নিউজ পাইতাম। আমরা ওখান থেকে এলাকায় আমাদের ওইদিকে ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা বলতো বাসা থেকে। আমরা কি করতাম, ওখান থেকে ঘুরে সাইনবোর্ড দিয়ে ওখান দিয়ে যেতাম, রায়েরবাগ দিয়ে
শনি একটা যে আমরা ওখানে হতাম, ওখানে দল থাকতো ছাত্রদের। ওখানে গেছি, প্রথম দিন গেছি, ওখানে প্রথম দিন বেশি ভিতরে যাইনি, কারণ ওখানে ওই সময় গোলাগুলি চলতেছিল, টিএসএল মারতেছিল, সাউন্ড গেট মারতেছিল। প্রথম দিন ডরে যাইনি। পরের দিন, এটা কত তারিখের ঘটনা? এটা হলো 24 তারিখ। 24 জুলাই। 25 তারিখ গেছি, মানে সময়ের জন্য যেতে পারিনি, বাসাও বকা করছে আমাকে। তারপরে সন্ধ্যাবেলা বেরোইছি, আমি যাচ্ছিলাম, আমার এক ফ্রেন্ডের ভাই আমার চোখের সামনে, কি বলবো, মানে ও খাইছে, ও ব্লগে থাকলে মানে এক হাত পাশেই আমার সামনে পড়ছে, মানে মাথায় এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়েছে গুলিটা, মজক পুরো ছিটে পড়ে গেছে। ও দিন রাত দেখলাম, দেখে পাড়ার 4-5 দিন যায়নি, ওই যে আতঙ্ক একটা বুকে, ভয় পেয়ে গিয়েছি। ভয়, মানে চোখের সামনে, মানে মারছে। পর 3 তারিখে, 3 তারিখে গেছি, যাত্রাবাড়িতে। হ্যাঁ আবার গেছি সাহস করে, ফ্রেন্ডরা বলতেছে চল, কপালে যেটা আছে এটাই হবে। গেছি, যে যেমন পরে কাজলা মাসারত, তার এদিকে ছিলাম, এদিকে মানে পুলিশ ছড়া বুলেট মারছিল, লাগে আমাদের গায়ে, আমরা পিছিয়ে দৌড়ে আসি, আবার যাই, সাউন্ড গেট মারে, টিএসএল মারে, যখন মারে আমাদেরকে সময় আমার চেহারা চোরা চলে যায়, সময় টুথপেস্ট চেহারা লাগা রাখতাম, করতাম, এমনভাবেই চলছে, সারাদিন চলছে। রাত্রেবেলা গিয়েছি বাসায় যাওয়ার পর আরও অনেক বকাঝকা করছে, বাড়িতে দে না, মা বাবাও দেয় না, আমার মা বাবা এগুলো ডরায় অনেক, ভয়। তারপরের দিন কি হয়েছে, লুকিয়ে বেরিয়েছি, 4 তারিখ। হ্যাঁ 4 তারিখ লুকিয়ে বেরিয়েছি, বেরিয়ে গেছি, যার পরে সেম কাহিনীগুলোই হয়েছে, মানে তারপর ওদিনকা আর সাহস ছিল কেন, লগে আরও বড় ভাইরা ছিল, এলাকার কাকারা ছিল, মুরব্বী, হ্যাঁ ফুল সাপোর্ট দিছে। পরে আবার শুনছে গেছি, বকছে অনেক, পরে তার বেরোতে দেবে না। পরের দিন বলছি আমার একটা কাজ আছে, কাজের কথা করে আমি বেরোইছি, এই 5 তারিখ বেরোয়, মানে 8টা বাজে বেরোইছি, তো ফ্রেন্ড সার্কেল সবার সাথে একলে গ্রুপ হয়ে বাড়িতে 10টা বেজে যাওয়ার পরে যাত্রাবাড়ি আরও পার হয়েছি, সময় লাগছে আমার গুলিটা। কোন জায়গায়? এটা হলো মাসারত আছে না, একটু আগে ফলপট্টির এদিকে। আপনার কোন জায়গায় গুলি লেগে? পিঠ দিয়ে ঢুকে হাত দিয়ে আর বেরিয়েছে। কোন জায়গায় একটু হাত দিয়ে ধরে দেখানো যাবে? এই যে পিঠ দিয়ে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়েছে, এখানে রড আছে, আমার 3টা নার্ভ, হাড় নেই কিছু। হাড় নেই? না, এই এখনো হাড় নেই? এখন আছে, কোমর থেকে হাড় কেটে রিসেন্টলি এই 14 দিন হবে হাড় কেটে হাতে দিছে, কেন আমার হাড় এখানে আর জোড়া নেবে না, যেটুকু জোড়া নিছে মাঝখানে গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা কোন সময় পূরণ করা যাবে না। হাড় ছাড়া গুলি লাগার পরে ওখানে ছাত্র বাইরে ছিল, হ্যাঁ। আপনি কি পড়ে গেছেন? আমি না পড়ে যাইনি, মানে গুলিটা খাওয়ার পরে, মানে ওখান থেকে বাঁচার জন্য। এটা কয়টার সময় ছিল? এটা মেবি 12টা বা 12টা বা আর 2 8 পিস হবে, মানে তো ফোন ছিল ওকে রাখছি, কিন্তু টাইম ফোন বাই করার সময় ছিল না। খাওয়ার পরে 40 সেকেন্ড আমার অনেক সেন্সলেস ছিল, কি বলবো 40 সেকেন্ড, মানে আমার গুলি লাগে যেমন আমি জিম ধরে এক ধরনের মাথা, আমি তো হোয়াইট শার্ট পিন্ধা ছিলাম, হাত যে সময় গুলি লাগে হাতটা আমি ঝুলে গেছে, আমি বলছি আমার হাত পড়ে গেছে, চিক কাটতেছে, আমি তো কিছু করতেছি না, আমার ফ্রেন্ড আমার ডাকতেছে, আমি শুনতেছি না, ধরে এখান থেকে সায়দাবাদ ইসলামী হসপিটাল, ওখানে নিজেই না ছাত্ররা নিয়ে গেছে, আমি ওখান থেকে একটু দূরে গুলি লাগছে সাইড কভারে, মানে 40 সেকেন্ড যে আল্লাহ একমাত্র ওপর আল্লাহ আমাকে ঘুমাতে সাইডে যাওয়ার জন্য। খাওয়ার পরে গেছি, ওখান থেকে ইসলামী হসপিটালে আমাকে নিয়ে আমাকে জীবন বাঁচাতে হবে। তারপর ওখানে ব্যান্ডেজ করতেছিল, একবার ব্যান্ডেজ করছে পুরো শরীর, এখান থেকে পুরো শরীরে ব্যান্ডেজ করছে, করার পরে তারপর দেখছে ব্লাড অফ হচ্ছে না, পরে ব্যান্ডেজ আবার কাটছে, কেটে টুকরা গস কাপড় করে আমার যেখান থেকে গুলি ঢুকছে এখানে গুলির ভিতরে গস কাপড় ঢুকাইছে, এর সঙ্গে আমার সেন্স ছিল হ্যাঁ, ও গস কাপড় পেঁচে আর রক্তর ব্লাড বন্ধ করে, ওর সঙ্গে এমন সময়, হ্যাঁ ওখানে কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না, 5 তারিখ, হ্যাঁ অ্যাম্বুলেন্স পাচ্ছি না ইসলামেতে, ওখান থেকে আমাকে কয়েকটা 2টা ছাত্র ভাই রিক্সা করে নিয়ে গেছে আমার ঢাকা মেডিকেল। এর ভিতরে আমার ফোন তো হারিয়েছে, মানি ব্যাগটা ছিল, মানি ব্যাগের ভিতরে আমার
বাবার আমাদের ব্যবসার কার্ড ছিল, বিজনেসের। এই কার্ডে কল দিছে, কয়েকটা ছিল। তারপরে হ্যাঁ বলছে, আমার বাবা গেছে ওখানে গিয়ে 4 ঘন্টা আমাকে খুঁজছে ঢাকা মেডিকেল। মানে ঢাকা মেডিকেল আমার বাবা যেহেতু বলছে, যেমন ওখানে লাশ মনে হয় বিছায় আসছিল, মানে আমাকে ওখানে চিনতে পারে না। আমার সামনে দিয়ে 4-5 বার আপ ডাউন করছে, কিন্তু আমাকে চিনতে পারেনি। লাস্টে আমার এক আন্টি ছিল লগে, উনি দেখে চিনছে। ওখান থেকে পরে আমার অপারেশন করে 4 দিন পরে আমার সেন্সার ঢাকা মেডিকেল। হ্যাঁ, পরে গুলি তো হ্যাঁ বেরিয়ে গেছে। আমার বুকে বাম সাইড হার্ট ইনজুরি, বুকের খাঁচা আমার একটু ড্যামেজ আছে, হাত তো ড্যামেজ। বুকেরটার যেটুকু আছে আলহামদুলিল্লাহ আর লাগবে না, চলতে পারবো স্বাভাবিক জীবন। পরে শুনলাম আমাদের ডক্টর ইউনুস সাহেব হ্যাঁ দায়িত্ব নিছে। পরে হ্যাঁ নেওয়ার পরে আমি অনেক খুশি হয়েছি, কেন আমাদের দেশে একজন নোবেল পুরস্কারে সে দায়িত্ব নিছে, মানে দেশ তো কিছু বেটারের দিকে আসবে, এটা যে শুনে মনে একটু শান্তি পেয়েছিলাম। এখন কি বলবো, আমাদের ইউনুস সাহেব আছে দেখেই আমাদের অনেক, আমরা আছি, সম্মানটা পাচ্ছি। আপনার হাতে কি শক্তি পান? ইহাতে টোটালি আমার এই পর্যন্ত আমার 7টা মেবি অপারেশন হয়েছে, এখন আরো 2টা অপারেশন, 2টা বা 3টা বাকি আছে। এই খরচ কে চালাচ্ছে? এই সরকার। আপনার পরিবারের? আমার পরিবারে ছিল যেমন 5ই আগস্টে সারাদিন যা ছিল এভরিথিং সব আমি বহন করছি। আপনার পরিবার? হ্যাঁ, আপনার বাবা? হ্যাঁ বাবা পরিবার বহন করছি। কিন্তু পরের থেকে যেমন 5 তারিখের পর থেকে, পরের দিন থেকে 6 তারিখ থেকে সব সরকার বহন করছে। যেমন সেনাবাহিনী আমাদের ঢাকা মেডিকেলে দিছে। আর আমি একটা ডাক্তারকে সবসময় মন থেকে দোয়া করবো, একটা আমাকে জীবন বাঁচানোর জন্য ওনার অবদান বহুত। সজীব, আমরা একটু মেহেদী হাসানের কাছ থেকে শুনে আসি। মেহেদী, তারপরে বলেন। আসলে যেটা বলছিলাম যে ওই দিন প্রথম দফায় এক দফায় মারা হয়, পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এটা কোন সালে? 2018 সালে ওই ইলেকশনের দিন পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে পুলিশের কাছে শাহবাগ থানায় সোপর্দ করা মানে হয়, কিন্তু তারা পুলিশের কাছে সোপর্দ করতে দিতে রাজি না। মানে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যেতে চাইছিল যে বাঁচানোর জন্য হয়তোবা এই প্রহার থেকে বেঁচে যাব, কিন্তু তারা আমাদেরকে পুলিশের হাত থেকে ছিনতাই করে বেদম প্রহার করে। পরবর্তীতে ওই নীলক্ষেতে মোড়ে, ওই যে আমাদের যে ভোটকেন্দ্র থেকে দূরে নীলক্ষেত মোড়ে, ওইখান থেকে আবার ছিনতাই করে আবার আরেক দফায় মারা হয়। মারার পরে হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পর মেরে আসলে ছেড়ে দিয়েছে। তো আমরা রক্তাক্ত অবস্থায়, আসলে জানি না ওনাদের কি কারণে ওই দিন দয়া হয়েছে। মানে তারা তো আপনাদের সহপাঠী বলতে আমার ক্যাম্পাসেরই সিনিয়র ব্যাচমেট, যেহেতু আমি ফার্স্ট ইয়ার, হয়তো আমার ব্যাচমেট হবে অথবা সিনিয়র হবে, এরকম কেউ হবে, যেহেতু জুনিয়র হওয়ার সুযোগ নেই, সেই ক্ষেত্রে তারা ক্যাম্পাসেরই সবাই। মারার পরে হসপিটালে আমরা গেলাম, আমাদের চিকিৎসা করা হলো, দীর্ঘদিন হসপিটালে ছিলাম। এখন পর্যন্ত ওই যে ব্যথা, ওগুলো বয়ে বেড়াচ্ছি। এর পরবর্তীতে একাধিকবার হামলা শিকার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে হামলাটা হয়, সেই হামলাটা হয় হচ্ছে 2023 সালে রমজান মাসে 10ই এপ্রিল। ওই দিন আমরা বন্ধুবান্ধব সহ আমাদের ক্যাম্পাসে সিনিয়র জুনিয়র একসাথে ইফতার করেছি। ইফতার করার পরে চা খাওয়ার জন্য পাশে গিয়েছি, ক্যাম্পাসের মধ্যে, আমার নিজের ক্যাম্পাসের মধ্যেই। সেই ক্যাম্পাসের মধ্যে হঠাৎ করে 10-12টি হুন্ডা আসলো, দেশীয় অস্ত্র একেবারে লাঠি সোটা সহ আসলো। তো ওইখানেই সাইডে তাদের অস্ত্রশস্ত্র সহ আমরা প্রায় 5-7 জন ছিলাম ওইখানে। তারা প্রায় 10-12টি বাইক আসছে। আসার সাথে সাথেই বাইক থেকে নেমেই সরাসরি আমার মাথায় একটা আঘাত করা হয়। মাথায় আঘাত করার সাথে সাথে আমার মাথা ফেটে যায়। তো ওইখানে একটা দোকান আছে, দোকানের পাশে একেবারে এমনভাবে দোকানটা করা যে ওই দিকে জায়গা নেই, এইদিকে জায়গা। তো এইদিকে তারা ঘেরাও করে আমার মাথায় যে বাড়ি দিয়েছে, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার মাথাটা সাথে সাথেই প্রথম বাড়িতেই ফেটে গেছে। পরবর্তীতে আমার মাথায় 11টি সেলাই লাগে। তো তারা আমার মাথাকে উদ্দেশ্য করেই মারছিল, মানে আছে না যে শরীরে অন্য কোথাও মারবো যেখানে একটু কম সেন্সিটিভ, তারা আসলে আমার কাছে মনে হচ্ছে যে হত্যার উদ্দেশ্যে আসলে সেই হামলাটা ছিল। তো আমি মাথাটাকে বাঁচানোর জন্য আমার হাতটা এরকমভাবে দিয়ে দিই, তো আমার হাতের এইখানে একটি বাড়ি লাগে। সেই বাড়ির সাথে সাথে আমার হাতটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমার গায়ে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না।
তো দীর্ঘক্ষণ মারার পরে একটা এইবার সময় হামলা গিয়ে করলো কারা? ছাত্রলীগই, সেই ছাত্রলীগের ওই একই এবং ব্যক্তিরা? সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আমার একজন ক্লাসমেট, আমি ক্লাসমেট বলছি, বন্ধু বলতে পারছি না দুঃখজনকভাবে, ওই হামলায় উপস্থিত ছিল। এবং শুধু ক্লাসমেট নয়, আমাদের তো ক্যাম্পাসে সেশন ভিত্তিক হয়, তো একাধিক ব্যাচমেট ওইখানে উপস্থিত ছিল যারা বিভিন্ন হলে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। তো সে হয়তো বা আমার সাথে থাকা একজন আপু ছিল আমাদের কেন্দ্রীয় কমিটির নেত্রী, তার উপর হামলা করেছে। একজন নারীর উপরে হামলা করা, আসলে নিপীড়ন তো শুধু যে শারীরিক ব্যাপারটা এরকম না, মানসিকও একটা ব্যাপার থাকে। যখন আমার একজন ক্লোজ একজন বড় ভাই ছোট ভাইয়ের উপর আঘাত আসে, সেটাও তো আমার জন্য মানসিকভাবে খুবই জি, তারপরে পীড়াদায়ক। কি মানে পড়ে গেলেন? আমি তারপরে? পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর যখন গায়ে আর কোনো শক্তি নাই, মারার পরে উঠতেছি না, পাশে থেকে একজন দোকানদার তিনি সদয় হয়ে বলল যে আর কত মারবেন, সে তো মারা যাবে এর বেশি মারলে। তো বলছে ঠিক আছে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে ওই প্রথমে এসেই একটা গ্রুপ আমার দিকে গেছে, আর একটা গ্রুপ ওই যে আমার সহযোদ্ধা তারা ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকে গিয়েছিল, তাদের পিছনে গিয়েছিল। তো আমি অনেক শক্তি সঞ্চার করে মোটামুটি একটু দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে ঢাকা মেডিকেলের ভিতর দিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দেই। তখন মাথা দিয়ে কিন্তু রক্ত পড়তেছে। আমার একটা সাদা শার্ট, আমার কাছে একাধিক সাদা শার্ট আছে রক্তাক্ত। তো ওই দিনও আমি সাদা শার্ট পরা ছিলাম। ইতিমধ্যে এগুলো পুরোপুরিভাবে রক্তে ভিজে গেছে, হাতটা চলতে পারতেছে না, হাতটা ঝুলে আছে এরকমভাবে। হেঁটে হেঁটে ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরের ওই যে গ্রুপটা, ওই গ্রুপটার আসলে তো ওরা আবার আমার উপরে আমরা কে যেন পিছন থেকে এসে আমাকে একটা লাথি দিল এইখানে মাজার মধ্যে। আমি সাথে সাথে কোরান দিয়ে পড়ে ঢাকা গেছি। মেডিকেলের? ঢাকা মেডিকেলের ভিতরে বলতে ওই যে Emergency? রাস্তায় ইমার্জেন্সির যে জায়গাটা, ওই আউটডোরের ভিতরে পড়ে গেছি। ওইখানে আমাকে আরেক দফা মারা হলো। মারা যাওয়ার পরে আমার যে ওই ক্লাসমেটের হয়তো বা হৃদয়ের মধ্যে কি একটা উদয় হয়েছে, সে বলল যে মেহেদীকে আর মারার দরকার নেই। আমার নামটা নিয়ে বলেছে, আমার মনে আছে, মেহেদীকে আর মারার প্রয়োজন নাই, ঠিক আছে, অনেক মেয়ের খেয়েছে, তো আমাকে কি করবে, এখন তো আমার ওঠার সুযোগ নাই। ভিতর থেকে আমাদের তারা যখন চলে যায়, আমি ওইখানে প্রায় 2-4 মিনিট ছিলাম। যখন তারা ওইখান থেকে সরে যায়, আমারই ওইখানে একজন ছিল পাশে, সে আমাকে ধরে নিয়ে একটা রিক্সার মধ্যে উঠানোর পরে ইসলামী ব্যাংক হসপিটালে যাই। ওইখানে আমার মাথায় সেলাই দেওয়া হয়, আমার মাথায় 11টা সেলাই হয়। আমার পরের দিন, আমার 2 দিন পরে আমার হাতের মধ্যে একটা সার্জারি হয়। পরবর্তীতে ওই হসপিটালে এই হাতের সার্জারিটা অ্যাডভান্স সার্জারি প্রয়োজন ছিল, ওই হসপিটালে যেটা সুযোগ ছিল না। পরবর্তীতে আমাকে আরেকটা হসপিটালে শিফট করা হয়, যেখানে আমাকে অ্যাডভান্স সার্জারি করা হয় এবং আমার হাতের মধ্যে রড দিয়ে দেওয়া হয়, যে বলে যে সারা জীবন এই রডটা, মানে এটা আপনার বয়ে নিয়ে বেড়াইতে হবে, কিন্তু রডটা খোলা যাবে হয়তো আপনার 2-1 বছর সময় লাগবে। তো আমি অপেক্ষা করছি, এখনো হয়তো ওই সময়টা আসে না। এখনো ডাক্তারের কাছে গেলে বলে যে আপনার এটা পুরোপুরিভাবে ঠিক হয়নি, এখন ঠিক হয়নি, আপনার সুস্থ মোটামুটিভাবে বের করার সুযোগ হইলে আমরা এটা অপারেশন করে সার্জারি করে বের করব। তো এই হাতটা প্রায় অকেজোর মতোই, মানে কোনো ভারী কোনো কাজ আমি এই হাত দিয়ে এখনো করতে পারি না, এবং ডাক্তারের ভাষ্য মতে কোনোদিন এটা দিয়ে কোনো ভারী কাজ করতে পারবো না। প্রত্যেকটা বাবা মার থাকে যে তার সন্তান অনেক বেশি সফল হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো মা কি কখনো এটা নিয়ে কষ্ট পায়? কষ্ট পায়, আমার উপর যে নির্যাতন হয়েছে সেগুলোর জন্য আসলে কষ্ট পায়। কোনো মাই চায় না। আমি জেলে গিয়েছিলাম, বা আমি একটু আগেই উল্লেখ করেছি যে 52 দিন জেলে ছিলাম, মামলার শিকার হয়েছি। আমি ফার্স্ট ইয়ারে না, আমি মামলার শিকার হয়েছিলাম। আমি যখন মাস্টার্সে পড়াশোনা করছি, যখন করি তখন আমি জেলে যাই, মানে বিএনপির ওই যে 28 অক্টোবর পরবর্তী যে সময়গুলো জেল যাত্রার গল্প শুনবো। আমরা একটু সজীব হোসেনের কাছে। অবশ্যই। সজীব হোসেন, তারপরে কি আমার চিকিৎসা ওখান থেকে করাইতেছে। তারপরে আমার ওখানে রিলিজ দিয়ে দিছে আমাকে ঢাকা মেডিকেল থেকে। আমার বলে আর চিকিৎসা ওখানে ঢাকা মেডিকেল হবে না। এটা কত তারিখে? এটা হলো আমার 22 আগস্ট। তারপর আমি 2 দিন বাসায় ছিলাম। ওখান থেকে পরে আমাকে 2টা মেডিকেল রেফার করছে, এক পিজি, দ্বিতীয়ত জাতীয় অর্থোপেডিক্স নিটোর, যেটা পরিচিত পঙ্গু নামে। ওখানে গেছি, প্রথম দিন পঙ্গুতে গেছি, আমাকে ভর্তি নেবে না, কোনো সময় সিরিয়াস অবস্থা, সবার পেট খালি নেই, কী করবো। পরে অনেক ঘোরাঘুরি করছি স্বাধীন, কেন ওই ব্যান্ডেজ হাত নিয়ে যে সঙ্গে আমি হাঁটতে পারি না। আমার হাঁটতে গেলেও আমাকে 2জন সাপোর্ট লাগে তখন। তারপরে পরের দিন আবার কী করবো, পিজিতে গেছি, পিজির থেকে বাসায় যাচ্ছি, সঙ্গে আমার আব্বুর এক ফ্রেন্ড আছে সাংবাদিক, উনি কল দিছে, তোমার ছেলেকে ভর্তি নিয়ে নি, চলো আমি পঙ্গুতে আসতেছি, ওকে নিয়ে রানিং আসো। সময় বাজে মনে 3টা মেবি। তখন গেছি, সময় তো ডিরেক্টর রুম অফ থাকে, পরিচালক অফ থাকে, যে সময় জরুরি বিভাগে 101 নম্বর রুমে পরিচালক বসে। ওনাকে কাছে গেছি, উনি বলে ভর্তি দিবে না। অনেক কথা কাটাকাটি হয়েছে। তারপরে আমরা লাস্টে উনি নিচে ভর্তি নিয়ে আমাকে এক্সট্রা বেডে রাখছে।
তারপরে ওখানে ছিলাম কিছুদিন, এরপর আমার হাতে রড বসানোর পরে আমি একটু স্বাভাবিক হয়েছি। কয়টা অপারেশন হচ্ছে এ পর্যন্ত? এ নিয়ে 7টা। 7টা। হ্যাঁ, আপনার ভাই বোন কয়জন? আমরা 3 ভাই 1 বোন। আপনি সবার বড়? না, আমি মেজো। মেজো। হুম। তো মানে এখন হসপিটালে কি একাই থাকেন না বাবা মা থাকে? এখন বর্তমানে একাই থাকি, এখন আমি চলাফেরা নিজে করতে পারি, তার জন্য আমি একা এই একজন। এই হাতটা তো ডাক্তারও এখনো আমাকে বলতে পারতেছে না আমার হাত কত পার্সেন্ট ঠিক হবে। আপনি কি টের পান এই হাতে অনুভূতি আছে? অনুভূতি আছে, যেমন ধরলেই টের পেতে, তাছাড়া ওই হাতটা নাড়াচাড়া করতে না, পারেন না, না? এই হাত নিয়ে আমি 1 গ্লাস পানি খাবো তুলে, এটা সজীব, কষ্ট হয় কখনো এটা ভেবে নিজের এই হাতটার দিকে চোখ পড়লে? কষ্ট ফার্স্টে হতো, এখন হয় না। কেন, আমাদের কত মানুষ মারা গেছে, অনেকজন যাদের হাত নেই। হ্যাঁ, আমার তো হাত আছে, আমি এই হাত দিয়ে কাজ করি বা না করি, হাতটা দিন শেষে তো আমি হাতটা দেখলে মনে শান্তি পাবো। হ্যাঁ, যাদের হাত নেই তাদের কি অবস্থা, যাদের পাও নেই, তাদের কথা ভেবে কষ্ট হয়। তাদের কথা ভেবে, মানে তা আমার তো আল্লাহ তারপর দিছে হাত, এই জন্য কষ্টটা একটু কম হয়। আর মাঝে মাঝে যে সঙ্গে এইসব সিন ঘটনা মনে পড়ে, ওদিনকে রাত্রেবেলা ঘুম আসে না, এখনো আসে না। মানে ওই যে এক ধরনের মাথার ভিতরে আতঙ্ক বসে গেছে শরীরে, মানে যেমন আজকে রাত্রে ঘুমাতে রাগ হয় না, কেন দেশের জন্য কিছু করতে পারছি, এটা গর্ব হয়, ভালো লাগে তখন। হ্যাঁ, কেন দেশের জন্য কিছু করতে, এটা চাইছিলাম সারা জীবন, করতে পারছি, এতেই খুশি, আর কিছু লাগবে না। বাবা মায়ের তো একটা স্বপ্ন ছিল, চেষ্টা করব তার এটা করার, এখন না, কেন সুস্থ তো হবো, এখন না হয় 5 বছর পরে হব, চেষ্টা তো করতে হবে। মানে মনে বিশ্বাস আছে? বিশ্বাস আছে, মানুষ করতেছে না এক হাত দিয়ে অনেক কিছু, বিশ্ব জয় করা যায়। মনে শক্তি থাকলে সবকিছুই করা যায়। সেই শক্তিটা এখন পান? শক্তিটা আছে, কেন ভবিষ্যৎ আমাদের এখন মাত্র আমার শুরু, আমি এখনই হাল ছেড়ে দিই। গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুমিল্লা। কুমিল্লাতে? জন্ম ঢাকায়। ঢাকাতে। হ্যাঁ। আমার বড় হয়ে কি স্বপ্ন কি এখন? এখন তো ভারী কাজ করতে পারবো না জীবনে কোনো সাথে, এখন পড়াশোনাটা চালিয়ে যাবে? হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যাব। এবছর পড়াশোনা পরীক্ষা দিতে পারিনি, একটু অসুস্থ কারণে। নেক্সট ইয়ার আবার 1 ইয়ার পিছিয়ে পরীক্ষা দিচ্ছি। আর কাজ করলে তো ভারী কাজ তো আমার টোটালি অফ, আমার লাইফে আর হবে না। আপনি কি মানে চান রাষ্ট্র আপনার সহযোগী হিসেবে পাশে থাকুক, বা সমাজের মানুষগুলো করুণা না সম্মানের সাথে যেন এই জায়গাটুকু আমাদেরকে কিছু দেওয়ার ইয়ার কথা বলছেন, আমাদের খালি মনে রাখলেই হবে। আমাদের আবু সাইদ ভাই, পর মুগ্ধ ভাই, ওদেরকে, হ্যাঁ, ওদেরকে নিয়ে সারাজীবন মনে রাখে, এটাই আমাদের। ত্যাগ যেন রাষ্ট্রের কাছে বোঝা না। হ্যাঁ, কেন বাবা মা কি বলে? বাবা মা সাপোর্ট দিচ্ছে, তাদের কি মন খারাপ হয়? মন খারাপ কি করবে, আর কিছু তো বলে না, কেন নসিবে যেটা লেখা ছিল এটা হয়েছে, এটার সাথে তো আমি আর কিছু করতে পারবো না। আপনি মেনে নিয়েছেন? হ্যাঁ, এটা মেনে নিয়ে এই যে খরচ, মানে সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? সাহায্য সহযোগিতা যেমন যেগুলো দিয়েছে টুকটাক ঈদের আগে, এগুলো নর্মালি নিজেরই তো পার্সোনাল, যেমন একটা চলাফেরা করলে করে। আর সাহায্য, দেশের আন্দোলন চলে তখন তো আমরা এত ফেসিলিটি এসব ইয়ার জন্য যাইনি, আমরা গেছিলাম পাওয়ার জন্য, আসা যায়নি, এসব হবে আমরা জানি না, আমরা গেছিলাম দেশের জন্য। এই জন্য কিছু চাই না শুধু, খালি আমাদের একটা জিনিস চাই, আমাদেরকে মনে রাখলেই হবে দেশে, এতটুকুই চাও? হ্যাঁ, এতটুকুই। কেন আমরা তো আন্দোলনের সময় কিছু পাওয়ার জন্য যাইনি, দেওয়ার জন্য দিছি। এ সময় ঘর থেকে বেরোইছি, সময় তো আল্লাহরে ডাক দিয়ে বেরোইছি, বাঁচে মরি সব আল্লাহর উপরে। সমাজের মানুষগুলোর কাছ থেকে কেমন ব্যবহার প্রত্যাশা করেন? আশপাশের মানুষরা কি ভালো ব্যবহার করে? তারা কি এই সম্মানটুকু দেখায়? সম্মান যারা বুঝে তারা সম্মান দেয়, যারা বুঝে না তারা তো জোর করে তো সম্মান পাবো না। যারা অনেকজন আছে, বেশিরভাগই প্রায় অনেক মানুষ সম্মান দেয়। সজীব, যারা আপনার এই একেবারে কৈশোর বলবো, তারুণ্যের প্রথম ধাপেই আপনার জীবনে একেবারে অন্ধকার নামিয়ে দিল অনেকটা, আপনি টকবগে একটা
তরুণ, ভবিষ্যতে বড় কিছু করতে পারতেন, তো সেই সম্ভাবনা তো শেষ করে দিল। তাদের তো বিচার হওয়া উচিত। বিচার উচিত, হ্যাঁ। আপনি কি চান তাদের বিচার হোক? হ্যাঁ, এটা চাবো না কেন? কেমন আমার বিচার একটা হোক? লাইফে ক্ষতি হয়েছে, যেমন ওনাদেরকে দেশে সরকার আছে, আইন আছে, আইন যেটা ভালো মনে করে না ওটা ওর জন্য এটা পারফেক্ট, ওইটা দিলেই যথেষ্ট। কেন ওরাও চাকরির গোলামি করছে, ওরা মানুষকে মানুষ মনে করেনি। হ্যাঁ, এই জন্য এরকম হয়েছে। ওদেরকে বিচার চাবো না কেন? ওরা তো মানুষ, আমাকে না, আমার ছাড়া এমনও যাত্রাবাড়িতে দেখছি আমার সামনে লাশ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পিচ্ছি পিচ্ছি বাচ্চারা, কি বলবো, কিছু বলার ভাষা নেই, এত কষ্ট লাগে এগুলো বললে। হ্যাঁ, ওরা মারছে, এখন বিচার দেশে আইন আছে, আদালত আছে, এটাই চাবো আইন আদালত সবার কাছে ন্যায় বিচারটা। হ্যাঁ জি, সজীব, আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা, সময় থাকলে। মেহেদী হাসান, আপনার জেল যাত্রা 51 দিন জেল খাটতে হলো, কি অপরাধ করেছিলেন? দেখেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির 28 অক্টোবর পরবর্তীতে লাগাতার অবরোধ দেওয়া হয়। সেই অবরোধের যে মিছিলগুলো ছিল বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে, তো ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোটামুটি মিছিল করার চেষ্টা করা হইতো। আমার অপরাধ ছিল যে আমি গণতন্ত্রের পক্ষে লড়াই করার জন্য চেষ্টা করেছি। মিছিলে গিয়েছিলাম। মিছিল করা তো রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক অধিকার চর্চার জন্যই গিয়েছিলাম। সেখান থেকে আমাকে পুলিশ গ্রেপ্তার করে, অন্যায়ভাবে গ্রেপ্তার করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বংশাল থানায় নিয়ে যাওয়া হয়, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এটা বংশাল থানার আন্ডারে পড়ে না, সেটা শাহবাগ থানার আন্ডারে পড়ে। অন্যায়ভাবে এটা হচ্ছে বিস্ফোরক মামলা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টের জন্য বিস্ফোরক মামলা, এটা রাজনৈতিক মামলা, স্বাভাবিকভাবেই বোঝা যায়, যদিও রাজনৈতিক, কিন্তু অপমানজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মেধাবী, স্বাভাবিকভাবে মেধাবী না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন শিক্ষার্থী কেন এই ধরনের মামলার আসামি হবে? তো সেখানে এবং জামিনও আমার রাজনৈতিক, মানে একটা মানবিক অধিকার জামিন পাওয়াটা, একটা রাজনৈতিক মামলায় সেখানে আমাকে জামিন না দিয়ে দীর্ঘ 52 দিন বারবার আমার ডেট পড়ছিল, কিন্তু আমাকে জামিন দেওয়া হচ্ছিল না। ইলেকশনের পরবর্তী সময়েও অনেক কমপ্লিকেশনস পার করে আসার পরে জামিনটা নেওয়া হয়। একটা মায়ের জন্য তার সন্তান কারাগারের মধ্যে বন্দি আছে, এই চিন্তাটা আসলে কত পরিমাণ পীড়াদায়ক। যখন আমরা ওই সময় টের পেয়েছি, আসলে সপ্তাহে জেলের মধ্যে সপ্তাহে একদিন কল করা যেত 10 মিনিটের জন্য। তো ওই দিন যখন কথা বলতাম, আমার মনে আছে আমার মা শুধুমাত্র 8 মিনিট কান্না করতে 2 মিনিট হয়তো কথা বলতে পারতো। মেহেদী হাসান, এই যে আপনার একেবারেই এখনো মানে সবেমাত্র পড়াশোনা শেষ করেছেন, কিন্তু এখনো করিনি, আমি ছাত্র আছি, এখনো ছাত্র আছেন। তো ঘটনা হচ্ছে যে ছাত্র জীবনের পুরোটা সময় একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে কেটেছে। এই যে মনে করেন আরো যদি সুস্থ স্বাভাবিক জীবনে থাকতে পারতেন, পড়াশোনা আরো ভালো করতে পারতেন, হয়তো দেশকে আরো অনেক কিছু দেবার ছিল, সেটা তো দিতে পারলেন না। উপরন্তু ভাঙা হাত, দিতে পারিনি বলতে শারীরিক জটিলতা আছে। শারীরিক জটিলতা না, পড়াশোনা যদি আরো ভালো করতেন, দেশকে আরো হয়তো আরো অনেক বেশি কিছু দেবার ছিল, চেষ্টা থাকতো, দিতে পারতেন হয়তো। সেই সম্ভাবনা যদিও ফিকে হয়নি, তারপরেও আমাদের মনে হয় যে আপনার পড়াশোনা ভালো হলে আরো ভালো কিছু করা যেত। অবশ্যই এই যে সোনালী সম্ভাবনাগুলো যারা মানে ধ্বংস করবার জন্য এক ধরনের যজ্ঞে মেতে ছিল, তাদের তো আসলে বিচার হওয়া উচিত প্রত্যেকটি হামলার। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমার বাবা এবং আমি একসাথেই একটা কর্মসূচিতে যাই 2 আগস্ট। যাওয়ার পরে আমার বাবার সাথে আমার দেখা হয়ে যায়, মানে আলাদা আলাদা গিয়েছিলাম, দেখা হয়ে যায়। দেখা হওয়ার পরে আমি একটা ছবি তুলে ফেসবুকে দেই, ওইটা ব্যাপক পরিমাণ ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরবর্তী সময়, যেহেতু আমার নামে মামলা, আমার বাসায় পুলিশ যায়, আমার ফ্যামিলির সাথে হয়রানি করা হয়। তার পরবর্তীতে আমাকে খোঁজা হয় তন্ন করে। এর আগেও তো খুঁজতো, লোকাল থানায় খুঁজতো না, হয়তো বা এই বংশাল থানা বা শাহবাগ থানা আমাকে খুঁজতো, যেহেতু ক্যাম্পাসের এই পলিটিক্স করি, ওইখানে আমাকে খোঁজা হয়। আমার ফ্যামিলির আমার ছোট ভাইকে মাঝখানে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। 6 ঘন্টার জন্য তারা তাকে আটক করেছে এবং মানসিকভাবে যতটুকু পীড়া দেওয়া যায় ততটুকু পীড়া দিয়েছে। এখন এই জিনিসগুলো, এই যে স্মৃতিগুলো, এগুলো আসলে আমাদের কোনোভাবেই ভুলার সুযোগ নেই। তাও চেষ্টা করছি যে ভুলে থেকে যদি রাষ্ট্রের জন্য কিছু করা যায়, নিজের শিক্ষা জীবনটা পুরোপুরি এখনো তো শেষ করিনি, যদি রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে পারি আর কি। কিন্তু তারপরে এই অপকর্ম যারা করেছে তাদের তো অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। দেখেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এই দায় এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় এড়ানোর ব্যাপার না। যখন ফ্যাসিবাদ ছিল তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন স্ব উদ্যোগী হয়, সবাই বলবো না, একটা অংশ
যারা ফ্যাসিবাদের তোষণ করতো তারা শহর দিকে হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দেখা যায় ছাত্রলীগ মেরেছে, সে প্রক্টরের কাছে তুলে দিয়েছে, প্রক্টর পুলিশ দেখে তাকে ধরিয়ে দিয়েছে, একাধিকবার হয়েছে। এবং আমার উপরে যতবার সেই হামলা হয়েছে প্রক্টররা তো আছে এখনো। জি আছে, তারা শিক্ষক হিসেবে ক্যাম্পাসে এখনো আছে। দুই একজন হয়তো বা নাম কস্তে তাদের বহিষ্কার হয়েছে সাময়িক সময়ের তাদের তো জন্য। বিচার হওয়া উচিত। তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। যে শিক্ষক, যে ক্যাম্পাসে আমার অভিভাবক, যে অভিভাবক সুলভ আচরণ না করে একটা সন্ত্রাসী কায়দায় তার শিক্ষার্থীর সাথে আচরণ করে, আসলে তার শিক্ষক হওয়ার যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করি। জি, আমরা প্রত্যাশা করি এই সকল অপকর্মের বিচার অবশ্যই নিশ্চিত করবে, এবং আপনার মতো যারা মেধাবী রয়েছেন, যাদের জীবনে এক ধরনের হুমকিতে ফেলে দিয়েছিল, তাদের বিচার অবশ্যই হবে বাংলার মাটিতে। সজীব হোসেন, আমরা শেষ করব, আপনার সরকারকে কিছু বলার আছে? এই দেশে সাহেবকে চিনি অনেক কম মানুষই, বাইরের কান্ট্রিতে অনেক পপুলার এর নাম, এর বই বাইরের কান্ট্রিতে পড়ে, তার মানে এর ভ্যালুটা কোন দিকে এটা সবাই বুঝতেছে না। ওনাকে আমি একটাই কথা বলবো, ওনার সময় নিয়ে করুক, দীর্ঘ যেটুকু যথেষ্ট পারে উনি করুক, সবাইকে সাথে নিয়ে। হ্যাঁ সবার সাথে নিয়ে উনি চেষ্টা করবে, আমরা পিছনে সাপোর্ট দেব। জি, হ্যাঁ সকল নাগরিকের, সকল রাজনৈতিক দলগুলোর উচিত ওনাকে সমর্থন করা বা সরকারকে সমর্থন করা, যাতে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে ফিরতে পারি। সজীব হোসেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মেহেদী হাসান, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। ছাত্রদল নেতা মেহেদী হাসান ও কিশোর সজীব হোসেনের নিপীড়নের স্থান কাল ভিন্ন হলেও নিপীড়ক কিন্তু একই ফ্যাসিস্ট হাসিনা ও তার খুনি বাহিনী। আমরা চাই গণহত্যাকারী বাহিনী উপযুক্ত শাস্তির মুখোমুখি হোক, যাতে করে অন্তত সান্ত্বনা পেতে পারেন মেহেদী হাসান ও সজীব হোসেনের মতো অসংখ্য নির্যাতিত নিপীড়িত মানুষ। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।